ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার নিফটি নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে, দেখুন লাস্ট ট্রেডিং সেশনে অর্থাৎ ফ্রাইডেতে নিফটি কিন্তু 1%-এর ওপরে পড়েছে। তো নিফটি দেখলে দেখা যাবে, দেখুন হাই কত মেরেছিল, হাই 25,000 ক্রস করেছে, 25,078। সেখান থেকে কিন্তু অনেকটা নিচে চলে এসছে। তো স্যার নিফটি কেন নিচে আসছে, যেখানে আমাদের দেশের মধ্যে ইন্ডিভিজুয়ালি কোনো প্রবলেম কিন্তু সেরকম শোনা যাচ্ছে না? রেজাল্ট ডিক্লেয়ার হয়েছিল ইলেকশনের, সে রেজাল্টের দিন পড়েছিল, ঠিক আছে, ওকে, কারণ ছিল বাজেট সেশন শেষ হয়ে গেছে। তো বাজেট হওয়ার পরে কিন্তু অনেকগুলো ট্রেডিং সেশন হয়ে গেছে। বাজেটের পরে দেখলে দেখা যাবে ভালো একটা মুভমেন্টও কিন্তু দেখিয়েছিল নিফটি। তো বাজেটটাকে কিন্তু নিয়ে নিয়েছিল মানুষ বা মার্কেট। তো স্যার তারপরে এরকম কেন গিরাওয়ার দেখা যাচ্ছে? দেখুন সত্যি কথা বলতে আমাদের দেশে ইন্ডিভিজুয়ালি কোনো রকম কোনো প্রবলেম নেই, যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে কি, যে ডিআইএস ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর বা এফআইএস ভালো একটা বাইং করছিল আমাদের মার্কেটে। স্যার আমরা যদি এফআইএস অর্থাৎ ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টারের ডেটা দেখি, তাহলে দেখলে দেখা যাবে, দেখুন জুলাই মাসে তারা কত 3,55,944.77 করোড় কী করেছে, পারচেস করেছে, এবং সেল করেছে কত 3,50,536 করোড়। তারা নেট পারচেস করেছে কত 5,407.83 করোড়। তো স্যার তার পাশাপাশি যদি দেখি, তাহলে দেখলে দেখা যাবে, দেখুন ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার অর্থাৎ ডিআইএসরা তারা কী করেছে 3,40,739 করোড় কী করেছে, পারচেস করেছে, এবং সেল করেছে 3,17,000। তো ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারও কিন্তু বাই করেছে কত 23,486 করোড়। তো স্যার ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার বাই করছে, এফআইসরা বাই করছে, তাহলে স্যার আমাদের মার্কেট পড়লো কেন? স্যার আমাদের দেশে ইন্ডিভিজুয়ালি কোনো প্রবলেম নেই আমাদের মার্কেট পড়ার জন্যে। তাহলে প্রবলেমটা আসছে কোথা থেকে? মিডল ইস্টের কোনো প্রবলেম হয়েছে? দেখুন স্যার মিডল ইস্টের কোনো প্রবলেম হয়েছে কিনা সেটা দেখতে গেলে কিন্তু আগে আপনাকে ব্রেন ক্রুডকে দেখতে হবে। যদি কোনো দেশের সাথে কোনো দেশের যুদ্ধ লাগে বা এরকম কোনো পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে কিন্তু ক্রুড অয়েল, ডাব্লিউটিআই বলুন, ব্রেন বলুন, এগুলো কিন্তু রকেটের মতন উপরে ছুটবে। তো স্যার সেখানেও দেখলে দেখা যাচ্ছে কিন্তু ব্রেন ক্রুড কী করেছে 3%, 3.5%-এর নিচে রয়েছে, কাছাকাছি রয়েছে, নিচে বলতে পারেন, যেখানে ডাব্লিউটিআই 3.5%-এর ওপরে ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। তাহলে বলা যেতে পারে যে মিডল ইস্ট থেকে বা এরকম কোনো খবর পাওয়া যাচ্ছে না যে কোনো দেশের সাথে কোনো দেশে যুদ্ধ লাগছে। তাহলে খবরটা আসছে কোথা থেকে? স্যার এবার যদি দেখতে হয় তাহলে ডাউকে দেখতে হয়। ডাউকে দেখলে দেখা যাবে, দেখুন লাস্ট ট্রেডিং সেশনে ডাউ কত 1.5%-এর ওপরে একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার ডাউ বা ডাউন সাইড মুভমেন্ট কেন দেখাচ্ছে? কারণ আমরা রিসেন্টলি এফওএমসির মিটিং দেখেছিলাম, সেখানে কিন্তু এফওএমসির মিটিংয়ে পাউল স্যার কী বলেছিল, যে রেট কাট করেনি, ঠিক আছে, তারা বলেছে সেপ্টেম্বরের নেক্সট সেশনে কিন্তু একটা রেড কার্ডের সম্ভাবনা রয়েছে। দেখুন সম্ভাবনার কথা বলেছে, কিন্তু রেড কার্ড করবে সেরকম কিছু বলেনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে মার্কেট কিন্তু সেটাকে সেলিব্রেট করেছিল। আমি সেটাও নিয়ে আলোচনা করেছি আপনাদের সাথে। তো দেখুন লাস্ট 5 দিন দেখলে দেখতে পারবেন যে যেদিন মিটিংটা হয়েছিল সেদিন কিন্তু ভালো একটা মুভমেন্ট দেখিয়েছিল। তো তারপরে দেখুন কন্টিনিউয়াসলি নিচে আসছে। তো শুধু ডাউন নয় স্যার, আপনি যদি ন্যাসড্যাককে দেখেন, সেটাকেও দেখলে দেখতে পাবেন লাস্ট ট্রেডিং সেশনে প্রায় 2.5%-এর কাছাকাছি কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। তো লাস্ট 5 দিনে দেখলে দেখতে পারবেন, দেখুন যেদিন এফওএমসির মিটিং হয়েছিল এবং আউটকাম এসেছিল, সেদিনকে কিন্তু ন্যাসড্যাকও ভালো একটা মুভমেন্ট দেখিয়েছিল। স্যার লাস্ট 2 দিন দেখুন ন্যাসড্যাক ব্যাপকভাবে পড়েছে, প্রায় 5%-এর ওপরে। দেখুন দেখলে দেখা যাবে 5%, 5.5%-এর ওপরে কিন্তু ন্যাসড্যাক পড়েছে। তো স্যার কেন পড়ছে? আর এই ডাউ পড়ছে বলে, ন্যাসড্যাক পড়ছে বলে কিন্তু আমাদের মার্কেট নয়, সারা ওয়ার্ল্ডের মার্কেট পড়ছে। দেখুন স্যার ড্যাক্সকে দেখলে দেখা যাবে প্রায় 2.5%-এর কাছাকাছি কিন্তু পড়েছে জার্মানির মার্কেট। তার পাশাপাশি যদি আমরা ইউকের মার্কেট দেখি, দেখলে দেখা যাবে 1.5%-এর কাছাকাছি পড়েছে, এবং ফ্রান্সের মার্কেট দেখলেও দেখা যাবে কিন্তু 1.5%-এর ওপরে পড়েছে। শুধু ফ্রাইডেতে নয় স্যার, তার আগের দিনও কোম্পানিটাকে এই ইন্ডেক্সগুলো পড়েছে, অর্থাৎ জার্মানি বলুন, ফ্রান্স বলুন, ইউকে বলুন, এই মার্কেটগুলো কিন্তু পড়েছিল। তার পাশাপাশি স্যার যদি আমরা মেজর ইন্ডেক্সগুলো দেখি ইউএসের, ইউরোপের, সেগুলোও কিন্তু কন্টিনিউয়াসলি পড়ছে। তো দেখলে দেখা যাবে কিন্তু ওয়ার্ল্ডের যত ইন্ডেক্স আছে সবকটা 3%, 2% এরকমভাবে পড়েছে। দেখুন স্যার নিকি দেখলে দেখা যাবে নিকি 5%, প্রায় 5.6% মতন পড়েছে।
তো স্যার চায়নার মার্কেট দেখলেও দেখতে পারবেন কিন্তু সেখানেও একটা গিরাবাট রয়েছে, হ্যাংসেং 2%-এর ওপরে পড়েছে। তো স্যার কেন হচ্ছে? তো স্যার কেনর উত্তরটা খুঁজলে স্যার দেখতে হবে আনএমপ্লয়মেন্ট রেট কোথায়, ইউএসের। ইউএসের যদি আপনি আনএমপ্লয়মেন্ট রেট দেখেন তাহলে দেখলে দেখা যাবে যে কত এক্সপেক্ট করা হয়েছিল 4.1%, 4.1%-এর বেশি এসছে। তো আনএমপ্লয় রেট বেশি আসা মানে স্যার, বেশি আসা মানে কিন্তু যখন ইনফ্লেশন প্রচুর থাকে সেই সময় এক্সপেক্ট করা হয় বেশি আসা ভালো। কেন ভালো? কারণ কি? কারণ যখন মানুষ বেশি আনএমপ্লয় হয়ে যাবে তখন পারচেসিং ক্ষমতা কমবে, আর পারচেসিং ক্ষমতা কমলে ইনফ্লেশনটা কন্ট্রোলে আসবে। তো তার জন্য এতদিন ধরে বলা হচ্ছিল কি আনএমপ্লয় রেট কিন্তু বেশি হওয়া ভালো। তো কন্টিনিউয়াসলি বেশি আসছে, যেটা হচ্ছে গিয়ে কি আগস্টের 2 তারিখে রিলিজ হয়েছে, জাস্ট কালকে। তো স্যার আমরা যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে, দেখুন জুলাইয়ের আনএমপ্লয় রেট বেশি আছে, জুনের বেশি আছে, যেটা মার্কেট এক্সপেক্ট করছিল যে বেশি আসলে ভালো কি ইনফ্লেশন কন্ট্রোলে আসবে। মেতেও বেশি এসছে, 3.9 এক্সপেক্ট করা হয়েছিল, 4% এসছে। এপ্রিলও 3.8 ছিল, 3.9 এসছে। তো কন্টিনিউয়াসলি বেশি আসার জন্য কিন্তু এখন দেখা যাচ্ছে কি দেখুন সব কিছুর মধ্যে কিন্তু একটা সামঞ্জস্য বজায় রাখা দরকার। তো কন্টিনিউয়াসলি মানুষ যখন আনএমপ্লয় হয়ে যাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখলে দেখা যাচ্ছে যে যে এক্সপার্টদের বক্তব্য অনুযায়ী যে প্রচুর মানুষ যখন আনএমপ্লয় হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, তখন গিয়ে মানুষের যে ক্রয় ক্ষমতা সেটা অনেক কমে যাচ্ছে। তো ক্রয় ক্ষমতা যখন কমে যাচ্ছে স্বাভাবিকভাবেই ইউএসএ কি আছে, আনএমপ্লয় রেট, জবলেস ক্লেম আছে। অর্থাৎ আপনি জব হচ্ছে আপনার চলে গেছে, তা আপনি ক্লেম করলে কিন্তু একটা ভাতা দেবে। সাপোজ সে আপনি 20,000 টাকা হচ্ছে মাইনা পেতেন, তো আপনার ক্লেম করার পরে অনলি ফর 5,000 টাকা পাচ্ছেন। তো কি হবে? তখন আপনার ক্রয় ক্ষমতা একদম কমে যাবে। তো এটার উল্টো ইম্প্যাক্ট কিন্তু দেখা যাচ্ছে। দেখুন স্যার উল্টো ইম্প্যাক্ট বলতে যে রিসেশনে যেতে চলেছে ইউএস, এটা কিন্তু এক্সপার্টদের বক্তব্য, যার জন্য ন্যাসড্যাক বলুন এবং ডাউ বলুন দুটোই পড়ছে। এবং এবার বলতে পারেন যে ন্যাসড্যাক জার্মানি রিসেশনে যাচ্ছে, তো আমাদেরকে দেখুন ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ইকোনমি হচ্ছে, সরি জার্মানি না, ইউএস। ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ইকোনমি হচ্ছে ইউএস। তো ইউএস যদি রিসেশনে যায় তাহলে ইউএসের যদি আপনি বড় বড় 10টা কোম্পানি দেখেন ওয়ার্ল্ডের, তার মধ্যে ম্যাক্সিমাম সব কিন্তু হচ্ছে কোথায় রয়েছে, ইউএসএ রয়েছে। তো ইউএস যদি রিসেশনে যায় তাহলে কিন্তু সারা ওয়ার্ল্ড যাবে। স্যার আমরা কিন্তু অলরেডি দেখেছিলাম 2008-এ যে লেমন ব্রাদার্স বলে একটা ব্যাংক ইউএসএ পতন হয়েছিল। তো ইউএস রিসেশনে গেছে, সঙ্গে সঙ্গে কিন্তু সারা ওয়ার্ল্ড গেছে। তো সারা ওয়ার্ল্ডের ইকোনমি কিন্তু টালমাটাল হয়ে গেছিল। তো এখন কিন্তু এইভাবেই কাজ করে ইকোনমি। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আমরা কোভিডেও দেখেছিলাম যে যখন ইউএসএ কন্টিনিউয়াসলি হচ্ছে কোভিডে আক্রান্ত হচ্ছিল তখন ন্যাসড্যাক ডাউ পড়ছিল, আমাদের দেশের জাস্ট একটা দুটো হচ্ছে খবর পাওয়া যাচ্ছিল, কিন্তু আমাদের দেশের মার্কেটও পড়ছিল। যখন আমাদের দেশ পিকে চলে গেছিল তখন কিন্তু আমাদের যে মার্কেট সেটা কিন্তু রিকভারি করছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওয়ার্ল্ডের প্রতি কটা মার্কেট কিন্তু ইউএসের সাথে রিলেটেড। তো এই জায়গায় দাঁড়িয়ে যদি ইউএস রিসেশনে যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ওয়ার্ল্ডের মার্কেট কোলাপস করতে পারে বা নিচে আসতে পারে। সে ইন্ডিয়ার মার্কেট বলুন কি জার্মানির মার্কেট বলুন কি চায়নার মার্কেট বলুন, সব জায়গায় দেখুন ইউএসএ রিসেশনের ফেয়ার যখনই মাথাচাড়া দিয়েছে তখনই কিন্তু গোল্ডের রেট আবার বেড়ে গেছে। দেখুন স্যার 10 গ্রাম সোনা কত 69 এমসিএক্সের অনুযায়ী কিন্তু লো মেরেছে এবং 71 হাই মেরেছে, যেখানে আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে আমাদের বাজেটে কি হয়েছিল, যখন কাট করেছিল ট্যাক্স তখন কিন্তু অনেক নিচে চলে এসেছিল গোল্ডের প্রাইস। স্যার এই রিসেশনে যাওয়ার জন্য কিন্তু সবচেয়ে বেশি দায়ী করা হচ্ছে কাকে, মিস্টার পওয়েলকে। বলা হচ্ছে কি তিনি ঠিক সময়ে সঠিক ডিসিশন নেয়নি। কারণ তিনি যদি রেট কাট করা শুরু করতো তাহলে ইউএসের অর্থনীতি আবার রিকভারি করতো। তা আবার রিকভারি করলে কোম্পানিগুলো ভালো বিজনেস করতো এবং ভালো বিজনেস করলে কিন্তু অর্থনীতি চাঙ্গা হতো, এবং অর্থনীতি চাঙ্গা হলে যে জব ক্লেম যে জিনিসটা অর্থাৎ যে রিসেশনে যাওয়ার যে একটা ভয় সেই জিনিসটা কিন্তু হতো না। তো স্যার এই জন্যে কিন্তু মিস্টার পওয়েলজিকেই বেশি করে দায়ী করা হচ্ছে এবং তার পলিসিকে। কারণ এই যে এফওএমসির মিটিং আমরা দেখলাম সেখানেও কিন্তু তিনি রেট কাট করেননি। রেট কাট করলে হয়তো পরিস্থিতিটা অন্যরকম হতো, কারণ রেট কাট করলে বিজনেস ট্র্যাকে আসতো, আর বিজনেস ট্র্যাকে আসলে কোম্পানিগুলো ভালো মতন বিজনেস করতে পারতো, লিকুইডিটি বাড়তো মার্কেটে।
তো স্যার মিস্টার পয়েলকে কিন্তু দায়ী করা হচ্ছে। তো ওভারঅল দেখা যাচ্ছে যে কি ভয়টা হচ্ছে কোথায়? ইউএসএ, এবং ইউএস থেকে সেই ভয়টা কিন্তু সারা ওয়ার্ল্ডে ছড়াচ্ছে, যার জন্য ওয়ার্ল্ডের মার্কেটকে দেখলে দেখা যাবে কিন্তু কন্টিনিউয়াসলি ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো ওয়ার্ল্ডের মার্কেট যদি ডাউন সাইড মুভমেন্ট দেখায় তাহলে কিন্তু আমাদের নিফটিও ডাউন সাইড মুভমেন্ট দেখাবে। তো আমাদের নিফটির কাছেও কিন্তু একটা খাতরা দেখা যাচ্ছে। তো স্যার নিফটিকে দেখলে দেখা যাবে, অর্থাৎ লাস্ট ট্রেডিং সেশনে 1% ওপরে পড়েছে। আমাদের মার্কেট 3:30 ক্লোজ হয়ে যায়। তো স্যার তারপরেও কিন্তু এই গিফট নিফটি ওপেন থাকে এবং দেখলে দেখা যাবে অনেকটা নিচে এসছে গিফট নিফটি। কারণ কারণ কিন্তু একই। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার প্যানিক করার কিছু নেই, এরকমভাবেই মার্কেট চলে। যদি ওপরে ওঠে তো ভালো কথা, যে স্টক হোল্ড করছেন সেগুলো থেকে ভালো একটা মুনাফা আপনি পাবেন। আর যদি নিচে আসে তাহলে স্যার বাই করার অপরচুনিটি খুঁজতে হবে, কারণ আমাদের দেশের ইকোনমিতে তেমন কিছু প্রভাব পড়েনি কিন্তু, কারণ আমরা অনেক কন্ট্রোলে আছি। ইনফ্লেশন বলুন, গ্রোথ বলুন, জিডিপি গ্রোথ বলুন। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার যদি এখান থেকে নিফটি নিচে আসে তাহলে ভালো ভালো স্টকগুলো রাডারে রেখে বাই করার অপরচুনিটি খুঁজতে হবে। তো স্যার আলোচনা এই পর্যন্তই। যদি আলোচনা ইনফরমেটিভ লাগে বা ভালো লাগে, বলবো যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, আর সবাইকে বলবো যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করতে, কারণ আপনার লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়ায়। তার সাথে বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।